প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব বিএসএফ ট্রেডসম্যান পিএমটি পিএটি সম্পর্কিত তথ্য নিয়ে তোমাদের মাঝে আলোচনা করব। তো অনেকেই কমেন্ট করছিলেন যে দাদা 146 ব্যাটালিয়ান রোশানবার্গ মুর্শিদাবাদের ভিডিও আপডেট দাও। তো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার পাশাপাশি যে সমস্ত প্রার্থীরা পিএমটি পিএটি দিতে যাচ্ছ বিএসএফ ট্রেডসম্যানের, তাদের জন্য কিন্তু অনেক হেল্পফুল হতে চলেছে এই ভিডিওটি। তো আজকের এই ভিডিওর থেকে কিন্তু তোমরা অনেক অজানা তথ্য তোমরা জানতে পারবে, যেটি তোমাদের বিএসএফ ট্রেডসম্যানের জন্য পিএমটি পিএটিতে অনেক উপকৃত হবে। তো আজকে মূলত আমি ন্যাচারালি যেগুলো তোমাদের সাথে শেয়ার করব, যে সমস্ত প্রার্থীদের 146 নম্বর ব্যাটালিয়ান বিএসএফ ক্যাম্পাস রোশানবার্গ মুর্শিদাবাদে সিট পড়েছে, অর্থাৎ সেন্টার পড়েছে। তো এই 146 ব্যাটালিয়ান রোশানবার্গ মুর্শিদাবাদ যে সমস্ত প্রার্থীদের পিএমটি পিএটির জন্য যে সমস্ত প্রার্থীদের ডাক পড়েছে এই রোশানবার্গে, তাদের ক্ষেত্রে কিন্তু আমি এখানে মূলত মেন টপিকগুলো তুলে ধরব। যেমন ঘর ভাড়া কত টাকা নিচ্ছে, কিভাবে তোমরা ওখানে এই রোশানবার্গ ক্যাম্পে তোমরা যাবে, ট্রেন রুট এবং বাস রুট। তার পাশাপাশি এটা বলবো কি কি ডকুমেন্টস লাগছে, এবং যে সমস্ত প্রার্থীরা এজ রিলেকশন অর্থাৎ বয়সের ছাড় নিয়েছিলেন তাদের জন্য কি কি ডকুমেন্টস লাগছে, এবং যে সমস্ত প্রার্থীরা হাইট অর্থাৎ উচ্চতার ছাড় নিয়েছিলেন তাদের জন্য কি ডকুমেন্টস লাগছে, এবং কারা উচ্চতায় ছাড় পাবে, সমস্ত তথ্যটাই কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব। যেমন এন্ট্রি থেকে একদম পাস পর্যন্ত সমস্ত তথ্যটাই তোমাদের মাঝে শেয়ার করব। এন্ট্রির সময় কি কি ডকুমেন্টস লাগছে এবং কত পাক দৌড় হচ্ছে, পিচ গ্রাউন্ড না মাঠে তোমাদের রান হচ্ছে, সমস্ত তথ্যটাই কিন্তু এক কথায় শেয়ার করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তো আমিও কিন্তু একটি বিএসএফ ট্রেডসম্যানের ক্যান্ডিডেট। তোমাদেরকে বলবো, সমস্ত প্রার্থীদের উদ্দেশ্যে বলবো, যে সমস্ত প্রার্থীদের এই 146 ব্যাটালিয়ানে অর্থাৎ রোশানবার্গ মুর্শিদাবাদে সিট পড়েছে অর্থাৎ সেন্টার পড়েছে, তাদেরকে বলবো তোমরা সরাসরি ট্রেনে যাবে। যে যেখান থেকে বিলং করছো তোমরা মুর্শিদাবাদ জংশন রেলওয়ে স্টেশনে নামবে। যে যেখান থেকে যাচ্ছ তোমরা মুর্শিদাবাদ জংশন রেলওয়ে স্টেশনে নামবে। নামার পরে স্টেশনের বাইরে চলে আসবে। বাইরে আসার পরে দেখবে অনেক টোটো অটো দাঁড়িয়ে আছে। তোমাদের এই যে মুর্শিদাবাদ রেলওয়ে জংশন থেকে কিন্তু 1.9 কিমি দূরে রোশনবার্গ ক্যাম্পাস বিএসএফ ক্যাম্প, ঠিক আছে? তো তোমরা হেঁটেও যেতে পারো এবং অটোতেও যেতে পারো। অটো টোটোই কিন্তু তোমাদের 10 টাকা ভাড়া নেবে। একদম টোটোই কিন্তু বিএসএফ ক্যাম্পের সামনে নামিয়ে দেবে 10 টাকা ভাড়া। এবং তোমরা এই 2 কিলোমিটার সামথিং কিন্তু রোড আছে, তোমরা হেঁটেও যেতে পারবে, ঠিক আছে? 10-15 মিনিট বা 20 মিনিট লাগতে পারে। তো তোমরা অটোয় গেলে তোমাদের 10 টাকা ভাড়া নেবে। ওই ক্যাম্পের সামনে তোমাদের নামাবে। নামানোর সাথে সাথে দেখবে অনেক লোকজন তোমাদেরকে বলবে দাদা ঘর ভাড়া চাই, ঘর ভাড়া নেবেন। কেউ বলবে 70 টাকা, কেউ বলবে 80 টাকা, কেউ বলবে 60 টাকা। এরকম দেখবে তোমাদের হাঁকতে থাকবে। তোমাদেরকে হাত ধরে টানাটানি করবে, বলবে আমার রুম ভালো, হেন তেন পরিষেবা ইত্যাদি ভালো, অনেক কিছু তোমাদেরকে বলবে, ঠিক আছে? তো তোমাদেরকে বলবো তোমরা একটা গ্রুপ হয়ে যাবে, 4-5 জন মিলে গ্রুপ হয়ে যাবে। এবার একটা ঘরে যদি তোমরা গ্রুপ থাকো তাহলে 70 থেকে 80 টাকার মধ্যে পার হেড তোমাদের রুম ভাড়া নেবে। এবার তুমি যদি এক করে যাও যে আমার একটা ঘরের জন্য এসছি, তো এক করে পার ক্যান্ডিডেট কিন্তু 100 টাকা থেকে 120 টাকা রুম ভাড়া পেয়ে যাবে, ঠিক আছে? এবার তোমাদেরকে বলে রাখি খাওয়ার দাওয়ার কী ব্যবস্থা আছে। তো এরকম ছোটো ছোটো টেম্পোরারি তারা কিন্তু ছোটো ছোটো টেম্পোরারি টেন্ট করে রেখেছে এবং তিরপল দিয়ে ছোটো ছোটো দোকান বানিয়েছে। সেখানে তোমরা পাউরুটি, কলা, ডিম ইত্যাদি পেয়ে যাচ্ছ। তার সাথে সাথে আলুর দম, সোয়াবিন, আলু, সবজির তরকারি পেয়ে যাচ্ছ। তো আলুর দম, সোয়াবিন, আলু, সবজির তরকারি 50 টাকা, আর একটা ডিম নিলে 55 টাকা নিচ্ছে। অনেক অনেক জায়গায় 45 টাকাও নিচ্ছে, তোমরা একটু জাস্টিফাই করবে, ঠিক আছে? এবং একটা কলা আর একটা ছোট পাউরুটি কিন্তু 18 টাকা নিচ্ছে, ঠিক আছে? এবং তোমরা যদি কলা রুটি খেতে চাও তোমরা সেখান থেকে কলা রুটিটাও তোমরা নিতে পারবে। এবং অনেক অনেক জায়গায় তোমার 2-3 টাকার হেরফের থাকছে। কোনো জায়গায় একটু 2-3 টাকা বেশি নিচ্ছে, কোনো জায়গায় 2-3 টাকা একটু কম নিচ্ছে। তোমরা একটু জাস্টিফাই করে নেবে, ঠিক আছে? এইবার তোমাদেরকে বলে রাখি যে কটার সময় তোমাদেরকে এন্ট্রি করছে অর্থাৎ গ্রাউন্ডে ঢোকাচ্ছে। তো তোমরা সাধারণত যেহেতু এখানে পিএমটি পিএটি, তো তোমাদেরকে বলবো কোনো রকম ক্যাম্পের বাইরে
থাকতে চেয়েও না, কারণ এখন প্রচণ্ড ঠান্ডা। 2 তারিখের আপডেট দিচ্ছি, মুর্শিদাবাদ রোশনবার্গের ক্যাম্পের 2 তারিখের আপডেট কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করছি। তো 2 তারিখের আপডেট, ওখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়ছে, ঠিক আছে? যদি তোমার সেরকম সামগ্রী তুমি নিয়ে যেতে পারো, তো অনেক ছেলেপিলে ক্যাম্পের পাশে আশেপাশে থাকছে, সেরকম যদি ঠান্ডার বস্ত্রবয়ন তুমি যদি নিয়ে যেতে পারো, তাহলে তুমি ক্যাম্পের আশেপাশে থেকে যাবে। এবং যদি তোমার আর্থিকভাবে তোমার যদি একটু দুর্বলতা হয়, তাহলে এইটা করবে। আর যদি একটু সক্ষমতা হয়, তাদেরকে বলবো, দেখো তোমরা ঘর ভাড়া নিয়ে নাও, 100 টাকা থেকে 70-80 টাকা থেকে 100 টাকার মধ্যে তোমরা ঘর ভাড়া পেয়ে যাবে, ঠিক আছে? যেহেতু এখানে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল স্ট্যান্ড টেস্ট হবে, এক্ষেত্রে তোমাদের ঘুমটার প্রয়োজন কিন্তু অবভিয়াসলি মাস্ট। ঘুম না হলে সকালে কিন্তু দৌড়াতে পারবে না, ঠিক আছে? রেস্টটা কিন্তু তোমাদের খুব মাস্ট বি শুড প্রয়োজন। হ্যাঁ, তো তোমাদেরকে বলবো, তোমরা ওই ভোর 3টের সময় 4টের সময় উঠবে না, ঠিক 4:30 থেকে 5টার মধ্যে উঠবে। 4:30 উঠবে, খাওয়া দাওয়া, বাথরুম, ফ্রেশ সব হয়ে যাবে, এবং ফ্রেশ হওয়ার পরে ব্রাশ করবে। ব্রাশ করার পরে অল্প একটু শুকনো খাবার খাবে। খাওয়ার পরে ঠিক গুটি গুটি পায়ে 5:30টার দিকে বার হবে। হওয়ার পরে দেখতে পাবে এই যে রোশনবার্গ হেডকোয়ার্টারের যে বিএসএফ ক্যাম্পাস 146 ব্যাটালিয়ানের একদম পাঁচিল আছে, পাঁচিলের পাশ দিয়ে লম্বা লাইন দাঁড় করিয়ে দিচ্ছে। তোমাদের কিন্তু 6টা থেকে এন্ট্রি করছে, ঠিক 6টা থেকে এন্ট্রি করছে। এন্ট্রির সময় তোমাদের দেখা হচ্ছে প্রিন্টেড, তোমাদের যে বিএসএফ ট্রেডসম্যানের যে প্রিন্টেড অ্যাডমিট কপি আছে, ওই অ্যাডমিট কপিটা, এবং তার সাথে একটি গভর্নমেন্ট অথরিটি প্রুফ, যেমন আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি। তো তোমরা মেনলি যেহেতু ফর্ম ফিল আপ করার সময় তোমরা আধার কার্ড দিয়েছো, তোমরা অবশ্যই আধার কার্ড নিয়ে যাবে, সঙ্গে 2 কপি করে ফটো নিয়ে যাবে। 1 কপি সম্ভবত লাগছে, অনেক জায়গায় লাগছে না, ঠিক আছে? তো তোমরা হাত ধরতে 2 কপি ফটো নিয়ে যাবে। তো এই যখন এন্ট্রি হচ্ছে, সেই এন্ট্রির সময় তোমাদের প্রিন্টেড অ্যাডমিট কপি এবং আধার কার্ডটা দেখছে। দেখার পরে তোমাদেরকে কিন্তু ভিতরে প্রবেশ করানো হচ্ছে। ভিতরে প্রবেশ করার পরে ঠিক বাঁদিকে একটি টেন্ট আছে, বাঁদিকে টেন্টে কিন্তু তোমাদের আবার কিন্তু দেখা হচ্ছে তোমার অ্যাডমিট কার্ডের সাথে তোমার আধার কার্ডে সব কিছু ঠিক আছে কি, বয়স, নাম ইত্যাদি সব কিছু ঠিক আছে কি না। যদি ঠিক থাকে তাহলে কিন্তু ওখানে সরাসরি সিগনেচার করতে হচ্ছে তোমাদের। আর যদি কোনো রকম ভুল থাকে তাহলে কিন্তু বসিয়ে রাখছে। বসিয়ে কাদের রাখা আছে, যাদের বয়সের গণ্ডগোল আছে এবং নামের গণ্ডগোল আছে, তাদেরকে বসিয়ে রাখছে। বসিয়ে রাখার পরে কিছুক্ষণ পরে ওখান থেকেই কিন্তু একটা বড় অফিসার আসছে, আসার পরে তোমাদেরকে সব কিছু জিজ্ঞাসা করবে এবং সাপোর্টিং একটি কপি নিয়ে যাবে, ঠিক আছে? যাতে তোমার এস প্রুফ ঠিক আছে বা নামের ঠিক আছে, সেরকম একটা অ্যাডমিট কার্ড বা সাপোর্টিং কোনো কপি একটা তুমি অবশ্যই নিয়ে যাবে। সেটা দেখে কিন্তু ওখান থেকে তোমাদের কারেকশান করে দিচ্ছে। এইবার কারেকশান করে দেওয়ার পরেই কিন্তু তোমাদের সব কিছু, এই যে এন্ট্রি হওয়ার পরে কিন্তু তোমাদের নির্দিষ্ট আবার একটি টেন্টে নিয়ে যাচ্ছে, সেখানে কিন্তু বসিয়ে রাখছে। বসিয়ে রাখার পরে তোমাদের অ্যানেক্সার অন একটা ফর্ম দিচ্ছে, সবাইকে ফর্ম দিচ্ছে। সেই ফর্মটা কিন্তু তোমাদের নিজে নিজে ফিল আপ করতে হচ্ছে। সেখানে কি ফিল আপ করতে হচ্ছে, তুমি কোন ট্রেড থেকে বিলং করছো, অর্থাৎ কোন ট্রেডের জন্য তুমি আবেদন করেছিলে, সেই ট্রেডের নাম, তোমার রোল নাম্বার, এবং তোমার যে যত তারিখে তোমার পিএমটি পিএটি হচ্ছে সেই তারিখটা ওখানে উল্লেখ করতে হচ্ছে, এবং আইডেন্টিফিকেশন মার্ক ইত্যাদি এইগুলো উল্লেখ করতে হচ্ছে। সিম্পল একটা ফর্ম তোমাকে ফিল আপ করতে আছে। ফিল আপ করে একটা টেবিলে জমা করতে হচ্ছে। জমা করার সাথে সাথে তোমার একটি চেস্ট নাম্বার দেওয়া হচ্ছে। সেই চেস্ট নাম্বারে কিন্তু তোমাদের কিউআর কোড স্ক্যান আছে এবং 2টি চিপস দিচ্ছে, যেটি পায়ে তোমাদের কোনো রিক্রুটমেন্টে চেস্ট নাম্বার দিচ্ছে, কোনো রিক্রুটমেন্টে কিন্তু চিপস দিচ্ছে, পায়ে লাগাতে হচ্ছে, ঠিক আছে? এবার তোমাদেরকে এই ইনফরমেশানগুলো, অর্থাৎ এইগুলো সব কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদেরকে আবার একটি টেন্টে বসিয়ে রাখছে, এবং তোমরা সেই টেন্টে বসিয়ে দেখতে পাবে যে অন্য ব্যাচদের রান হচ্ছে, সরাসরি তোমরা দেখতে পাবে, ঠিক আছে? তারপরে বিএসএফ একটা আধিকারিক এসে তোমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে যে এইভাবে তোমরা রান করবে, তোমরা সব নিজেদের মধ্যে রান করবে, কোনো রকম ঠেলাঠুলি করবেন না বা কাউকে ফেলবেন না, কাউকে ইনজুরি করার চেষ্টা করবেন না। তার আগে কিন্তু বলে দিচ্ছে যে কোনো রকম ইনজুরি হলে এর দায়ভার কিন্তু কোনো রকম বিএসএফ কর্তৃপক্ষ নেবে না, এবং তোমাদের যে প্রিন্টেড অ্যাডমিট কপি আছে, সেই অ্যাডমিট কপিতে কিন্তু পরিষ্কার উল্লেখ করা আছে তোমাদের যাতায়াত খরচা কিন্তু তোমাদেরই বহন করতে হবে। কোনো রকম যদি দুর্ঘটনা হয় বা ইনজুরি হয়, সেটা কিন্তু বিএসএফ কর্তৃপক্ষ দায় নয়। এটা কিন্তু প্রিন্টেড অ্যাডমিট কপিতে লেখা আছে, তোমরা একটু পড়ে নেবে, ঠিক আছে? তো তোমাদেরকে সুন্দর ইনস্ট্রাকশন দিচ্ছে একটা বিএসএফ আধিকারিক এসে। তারপরে তোমাদের যে থার্ড র্যাপিডে যে রানটি হচ্ছে, সেই থার্ড র্যাপিডটা আসলে কি তোমাদেরকে বলছি। দেখো, তোমাদের এই যে 146 ব্যাটালিয়ান মুর্শিদাবাদ রোশনবাগে কিন্তু তোমাদের পিচ গ্রাউন্ডে রান হচ্ছে। লাস্টের দিকে একটু মাটি আছে, 300 মিটার 250 মিটার মতো একটু মাটি আছে, ঠিক আছে? তো রোডেই রান হচ্ছে।
তো এইখানে কিন্তু তোমাদের থার্ড র্যাপিড বলতে বড় একটি কার্পেট পাতানো আছে, ঠিক আছে, কালো রঙের কার্পেট, এবং ওই কার্পেটে যখনই তুমি পা টাচ করবে তখন থেকে কিন্তু তোমার নির্দিষ্ট সময় কাউন্ট হতে শুরু হবে। এই না যে তুমি লাইনে ফার্স্ট আছো এবং যে লাস্ট আছে তুমি ফার্স্ট চলে গেলে ওই সময় থেকে তোমাদের যে নির্দিষ্ট টাইমিং শুরু হবে, এরকম কিছু নয়। যে লাস্ট আছে সে যখন ওই প্যাডের ওপরে পা দেবে তখন তার কাউন্টিং শুরু হবে। যে ফার্স্টে আছে, যে ফার্স্ট যখনই ওই প্যাডের ওপরে পা দেবে তখন থেকে তার সময় শুরু, ঠিক আছে। এটাকে বলা হয় থার্ড র্যাপিড রানিং। তো এই রান করার পরে তোমাদেরকে বলবে, এই রানিংয়ের জাস্ট দুটো টিপস তোমাদেরকে দিচ্ছি। তোমরা পারো যদি গ্রুপ রান করবে। গ্রুপ রান করলে কি হয়, গ্রুপ রান করলে তোমাদের কষ্টটা কম হয়। এইবার যখনই তোমরা সিঙ্গেল রান করবে তখনই শুধু মনে হবে যে উফ প্রচুর কষ্ট হচ্ছে, আর পারছি না, এবার দাঁড়িয়ে যাই, এরকম শুধু মনের মধ্যে এরকম একটি মাথার মধ্যে চক্কর দিতে লাগবে এরকম। আর যখনই কষ্ট হবে তখন তুমি ডিপ্রেশনের কথা ভাববে। এটা নিজের অভিজ্ঞতা থেকে বলছি। যখন এই ডিপ্রেশনের কথা ভাববে দেখবে কষ্টটা মালুম হবে না। যেমন বাবা মার কথা ভাববে যে আমি চাকরি পেয়ে বাবা মাকে একটু হ্যাপি রাখবো, এই আমার জীবনে এটা শেষ র্যালি, এবং তোমার মনে যে আঘাত করার কথা বলেছিল পাড়া প্রতিবেশীর লোক, সেসব আঘাত করার কথা তুমি ভাববে আর বলবে যে না, এই চাকরিটা আমাকে পেতেই হবে, যত কষ্ট হোক রান পাস করতে হবে, এর থেকেই আমি ওদেরকে জবাব দেবো, আমি চাকরি পেয়েই জবাব দেবো। এরকম একদম যত ডিপলি কষ্টের কথা আছে সেসব ডিপ্রেশনের কথা তখন ভাববে, দেখবে রান করার সময় সেই কষ্টটা মালুম হবে না, আস্তে আস্তে তোমরা দেখবে পাস করে যাবে। এবার তোমাদেরকে বলে রাখি, ফার্স্টে যেন হুড়িয়ে রান করবে না, তাহলে কিন্তু তুমি গললা, তাহলে তুমি কিন্তু পারবে না। 1 ফুট থেকে 1.5 ফুটের একটা স্টেপ নিয়ে যাবে, 3 কিলোমিটার মতো এই স্টেপটা নিয়ে যাবে। প্রথমে কাউকে কাটার চেষ্টা করবে না বা কাউকে ওভারটেক করার চেষ্টা করবে না। নির্দিষ্ট মাফিক একটা স্টেপ নিয়ে যাবে এবং তোমরা টোর ওপর হালকা ঝুঁকে রান করবে, টোর উপরে রান করবে। এবং এখন যেহেতু শীতকাল, সেখানে গাল এবং নাক দুটো দিয়ে নিঃশ্বাস-প্রশ্বাস নেবে, ঠিক আছে? কারণ শীতকালে একটু প্রবলেম হয়। নাক গাল দিয়ে দুটো নিয়ে নিঃশ্বাস প্রশ্বাস নেবে আর হালকা একটু ঝুঁকে রান করবে, কোনো ফ্ল্যাট পা মারবে না। ফ্ল্যাট পা মারলেই কিন্তু তোমাদের পা টেসে ধরবে বা পা টেনে ধরবে, তখন কিন্তু তোমার পা আর উঠবে না। যখন তুমি টোর ওপর দিয়ে রান করবে, এই টোর ওপর দিয়ে রান করবে, তখন পরবর্তী স্টেপের জন্য পা বাড়িয়ে দেবে, আগে দেবে, পর বাড়িয়ে দেবে, ঠিক আছে? এই গোড়ালিটা যেন মাটিতে ফেলবে না, হালকা উঁচু রাখবে, হালকা, ঠিক আছে? এই টোর ওপর দিয়ে রান করবে, দেখবে তোমাকে পরপর স্টেপটা বাড়িয়ে দেবে, মানে পরবর্তী স্টেপের জন্য আগিয়ে দেওয়া হবে, ঠিক আছে? এবার তোমরা যদি রানে পাস করে থাকো, এখানে ম্যাক্সিমাম 2 তারিখের আপডেট বলছি, 85-84 জনকে ছাড়া হয়েছে, তার মধ্যে কিন্তু মাত্র 36 জন পাস করেছে। পাসের হার সংখ্যা কিন্তু জানুয়ারি মাসের পর থেকে কমছে। পাসের হার কিন্তু কমছে, ফেলের হার সংখ্যা কিন্তু বাড়ছে। তো এইখানে তোমাদের দারুণ একটি সুযোগ থাকছে, সবার ক্ষেত্রে কিন্তু তোমরা মাঠ করতে পারবে। অর্থাৎ পিইটিতে তোমরা অ্যাটেন্ড করতে পারবে। এখানে কিন্তু প্রথমত তোমাদের রান হচ্ছে, সেক্ষেত্রে বলে রাখি দারুণ একটা মৌকা থেকে যাচ্ছে, সবাই কিন্তু তোমরা রান করতে পারবে। তোমরা রান করার পরে তোমাদের নির্দিষ্ট একটি টেন্টে বসানো হচ্ছে, তারপরে একটি সিট চলে আসছে। ওই সিটের চেস্ট নাম্বার অনুযায়ী লেখা থাকছে যে কে কত মিনিটে, কোন চেস্ট নাম্বার ক্যান্ডিডেট কত মিনিটে কত সেকেন্ডে রান পাস করেছে, ঠিক আছে? ওই চেস্ট নাম্বার অনুযায়ী ডাকছে, ডাকার পরে বলছে কোয়ালিফাই, তোমাদেরকে এক ঘরে রাখছে, যারা নট কোয়ালিফাই তাদেরকে আর একটি ঘরে রাখছে। নট কোয়ালিফাইদের কিছুক্ষণ বাদে ছেড়ে দিচ্ছে, যারা কোয়ালিফাই করেছো তাদেরকে আবার নির্দিষ্ট একটি টেন্টে রাখা হচ্ছে। সেই টেন্টে কিন্তু আবার একটি অ্যানেক্সার 2 ফর্ম দিচ্ছে, সেই ফর্মটি কিন্তু তোমাদের আবার ফিল আপ করতে হচ্ছে। ফিল আপ করার পরে কিন্তু তোমাদের হাইট মেজারমেন্টে নিয়ে যাওয়া হচ্ছে। এই হাইট মেজারমেন্ট কীভাবে মাপছে সেটা আমি ডেমো তোমাদের এই ভিডিওয় দিয়ে দেবো। তো এখানে কিন্তু একটা ইউনিক ফ্রিকোয়েন্স, একটা মেটাল ডিটেক্টরের মাধ্যমে কিন্তু হাইট, ওয়েট অ্যান্ড চেস্ট মাপা হচ্ছে। যে হাইটটা তোমাদের মাপা হচ্ছে তোমরা সরাসরি দেখতে পাবে তোমাদের নির্দিষ্ট হাইট কত হচ্ছে এবং তোমাদের চেস্ট কতটা হচ্ছে, ওয়েট একদম একসাথে 3টে পরপরই উঠে যাচ্ছে, ঠিক আছে? তোমরা সরাসরি দেখতে পাবে। তো তোমাদের এখানে নির্দিষ্ট হাইট চাওয়া হয়েছিল কিন্তু অল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 165 সেন্টিমিটার মেল, এবং ফিমেলদের ক্ষেত্রে কিন্তু 155 সেন্টিমিটার। তো মেল প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 75/80 তোমাদের বুকের সাথে চাওয়া হয়েছিল, অর্থাৎ নর্মালে তোমাকে 75 সেন্টিমিটার এবং ফুলিয়ে 5 সেন্টিমিটার তোমাদের ফুলাতে হবে, অর্থাৎ সম্প্রসারণ করতে হবে, অর্থাৎ 75/80 হতে হবে। চেস্টে যাদের একটু কম আছে তাদেরকে কিন্তু 2 থেকে 3 বার সুযোগ দিচ্ছে, ডন মারতে দিচ্ছে চেস্ট ফোলানোর জন্য। আর যাদের হাইটে কম আছে তাদেরকে কিন্তু ততটা বেশি কনসিডার করছে না, তাদেরকে সরাসরি রিজেক্ট করে দিচ্ছে, ঠিক আছে?
এবার তাদেরকে বলি, যারা এসটি প্রার্থীরা আছো অবশ্যই তোমাদের এসটি কার্ডটা নিয়ে যাবে, তোমরা হাইটে যেহেতু ছাড় নিয়েছো। এবং যারা এজ রিলেকশন আছো ওবিসি এনসিএল ক্ষেত্রে তারা বয়সে ছাড় নিয়েছে, তাদেরকে কিন্তু এনসিএল সার্টিফিকেট অবশ্যই নিয়ে যাবে, ওবিসি সার্টিফিকেট অবশ্যই নিয়ে যাবে, ঠিক আছে। তো যারা হাইট মেজারমেন্টে তোমরা পাস করছো তাদেরকে কিন্তু আবার একটি টেন্টে বসিয়ে রাখছে। তো তোমাদেরকে বলে রাখি, এইখানে মূলত বেশিরভাগ ছাঁটাই হচ্ছে রানে, তারপরে ছাঁটাই হচ্ছে কিন্তু হাইটে, ঠিক আছে। তো এইখানে 1 ইঞ্চি কম থাকলে কিন্তু বাদ দিচ্ছে। বা তোমাদেরকে বলে রাখি, এইখানে কোনো রকম লুকোচুরি নেই যে আমরা আগে ভাবতাম কি, যে হয়তো ইচ্ছা করে আমার হাইটে বাদ দিচ্ছে। আমি তো হাইট আমার মাপছে, আমি তো উপরে দেখতে পাচ্ছি না যে কত সেন্টিমিটার হচ্ছে, সেটা তো আমি দেখতে পাচ্ছি না। এবার কিন্তু তোমার সামনে ডিসপ্লে তুমি দেখতে পাচ্ছ যে স্কেলটা কত সেন্টিমিটার আছে, কতটা তোমার নির্দিষ্ট হাইট সরাসরি কিন্তু তোমরা দেখতে পাবে। এবং তোমাদের চেস্টটাও মাপা আছে সেটাও দেখতে পাবে, ওয়েটটাও সরাসরি তোমরা দেখতে পাবে, ঠিক আছে। একদম ইউনিক মেশিনে কিন্তু তোমাদের হাইট ওয়েট চেস্ট মাপা হচ্ছে, মহিলা প্রার্থীদের কেবলমাত্র হাইট মাপা হচ্ছে, ঠিক আছে। তো এইটুকু বলো পিএমটি পিএটি এইটুকু সিলেকশন প্রসেস থাকছে তোমাদেরকে। তো একদম এন্ট্রি থেকে শুরু করে পাস পর্যন্ত সব কিছু বলে দিলাম। এবং তোমরা যখনই পাস করবে, একদম সর্বশেষ যখন কোয়ালিফাই করবে, তোমাদের একটা রিসিপ্ট দিচ্ছে। সেই রিসিপ্টে পিএমটি পাস্ট ইন পিএমটি পিএটি লেখা থাকছে এবং নিচে ডেট থাকছে, একটা স্টাম্প থাকছে, ওখানে সেকেন্ড ইন কমান্ড্যান্টের অনেক ক্ষেত্রে সই থাকছে, অনেক সময় সিওর সই থাকছে। তারপরে তোমাদেরকে এক এক করে পাঠিয়ে দিচ্ছে গ্রাউন্ডের বাইরে। তো এইটুকু কিন্তু পিএমটি পিইটি সিলেকশন প্রসেসটা তোমাদের মাঝে তুলে ধরলাম। আরও যদি কোনো রকম ইনফরমেশান তোমাদের জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশন বক্সে কমেন্ট করবে, আমরা সরাসরি তোমাদের মাঝে উত্তর দিয়ে দেবো। এবং আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। যদি কেউ যুক্ত হতে চান ওই লিঙ্কে সরাসরি ক্লিক করবেন, ক্লিক করে যুক্ত হয়ে যাবেন এবং ওখানে তোমরা যদি কমেন্ট করো সরাসরি আমরা রিপ্লাই তোমাদের মাঝে দিয়ে দেবো। আরও যদি কোনো এনকোয়ারি থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। আর প্রিয় ভিউয়ার্স, 146 মুর্শিদাবাদ রোশনবার্গের আপডেটটা তোমাদের মাঝে তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে।